আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের ১০০ আসনে উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। বিএনপি এবং সমমনা দল ও জোটগুলোর আপত্তি। পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির ৬ মামলায় হাসিনা, জয়, পুতুল সহ ৭ জনের বিচার শুরু। শেখ পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসে সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে নারীদের সজাগ থাকতে তারেক রহমানের আহ্বান। শহীদদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। বাংলার বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান ২০২৫ মিনি ম্যারাথন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জন সহ স্থানীয়রা। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন পিআর পদ্ধতিতে, অর্থাৎ জাতীয় নির্বাচন দলগুলো যে ভোট পাবে তার ভিত্তিতে দলগুলোর মধ্যে এসব আসন বণ্টন করা হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি এবং তাদের সমমনা দল ও জোটগুলো। তারা বলেছে উচ্চকক্ষে সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের ২৩তম দিনের আলোচনা চলছে। আজই আলোচনার সমাপ্তি টানতে চান বলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই বিষয় নিয়ে আপত্তি জানিয়ে কথা বলেন। ৩০০ জন সদস্য সংশোধনের পরে রিজার্ভ সিটে ৫০ জন নারী সদস্য আসবেন, তখন তারা পার্ট অফ দি হাউস হলো, but not solely and one different organization or parliament, not independent parliament, another house. 300-এ যাদের 2/3 মেজরিটিটা আসবে সেই প্রপোর্শনেটে তারাও ওভাবে আসবে। সুতরাং ওখানে কোনো ডিফিকাল্টিস হচ্ছে না। ইউ আর পার্টলি রাইট দ্যাট দে আর অলসো ইনডাইরেক্টলি ইলেক্টেড এবং দে আর টেকিং পার্ট ইন দি অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর অফ দ্য কনস্টিটিউশন, রাইট। কিন্তু তারা দিস ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট হাউস। এই ৫০ জন কোনো ইন্ডিপেন্ডেন্ট সেপারেট একটা হাউস রিপ্রেজেন্ট করছে না, সোললি তারা ডিসাইড করছে না। সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা কথা বলছিলেন। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ তাদের পরিবারের ৭ সদস্যের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় শেখ পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। ঢাকার বিশেষ জজ আদালত ৪ ও ৫-এর ২ বিচারক এই আদেশ দেন। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ রাজু। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে প্লট নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৪ জানুয়ারি মামলা করে দুদক। এ মামলায় ১০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে ৬ জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোনো আসামি হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের ৬ সদস্য এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-এর ২ ধারায় অভিযোগ গঠনের জন্য আমরা আদালতের নিকট প্রার্থনা করি। আদালত আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। দুদকের আইনজীবীরা জানান, দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সহ অভিযুক্তদের সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন, তার কন্ট্রোলে সব কিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন, সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব। আগামী ১১ ও ১৩ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিচার এবং সংস্কার যাই হোক, প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। আইন উপদেষ্টা বলেছেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হবে। সচিবালয়ে তিনি বলেছেন, এই সরকার ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দেবে। চকর মালিতার রিপোর্ট। দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন আগামী নির্বাচন, তেমন পরিস্থিতিতে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF এর সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মূলত নির্বাচন নিয়েই কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনৈতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। চার্টার বা প্রোক্লেমেশন যাই হোক না কেন, যেটা যেভাবেই চার্টারটা অ্যাডপ্টেড হোক না কেন, এইটার ইম্প্যাক্টটা যে ইলেকশনে পড়ে, ইলেকশন তার মতো সময় মতো হয়ে যাবে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের ১ বছরের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বললেন, নির্বাচন যথাসময়েই হবে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন। গত ১ বছরে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক এবং জুলাই গণ অভ্যুত্থানের ১৫,০০০ মামলার ৮০% প্রত্যাহার করা হয়েছে বলেন আইন উপদেষ্টা। ঘোষণা শুনবেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে মহিলা দলে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে নারীদের সজাগ থাকতে হবে। দেখুন রাহুল রায়ের রিপোর্টটি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে রাজধানীতে ছিল মহিলা দলের আলোচনা সভা। শুরুতেই শহীদদের সম্মানে নীরবতা পালন করা হয়। ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলনে নারীদের অবদান শীর্ষক আলোচনায় নারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ছিলেন স্বজন হারানো পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতি হিসেবে এগিয়ে যেতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বিএনপি বিশ্বাস করে দেশের অর্ধেক সংখ্যক নারীকে রাষ্ট্র এবং রাজনীতির মূল ধারার বাইরে রেখে কখনোই আমরা নিরাপদ বাংলাদেশ গঠন করতে পারবো না। নিরাপদ বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই।
শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। দেশের গণতান্ত্রিক আমি জনগণকে আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিয়ে কিছু পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নারীদের আশা আকাঙ্ক্ষা ধারণ করেই বিএনপি আগামীর পরিকল্পনা সাজিয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের মানুষের কল্যাণ, জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন সাবেক বর্তমান কূটনীতিক, রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় সংলাপে তারা বলেন, পররাষ্ট্র নীতি হতে হবে নিজেদের স্বার্থে, অন্য কোনো দেশের জন্য নয়। ভারতের সঙ্গে কূটনৈতিক ক্ষেত্রে বিগত সরকারের মতো একপক্ষীয় না করে নতুন করে ভাবার পরামর্শ তাদের। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সিজিএসের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ সিরিজের এবারের বিষয় পররাষ্ট্রনীতি। কূটনীতি, রাজনীতি, নিরাপত্তা, সমাজ ও অর্থনীতি বিশেষজ্ঞদের নিয়ে গড়া প্যানেলের মূল চাওয়া স্বতন্ত্র পররাষ্ট্রনীতি। দাসত্বের একটা ফরেন পলিসি গত 15 বছর আওয়ামী লীগ সরকার বজায় রেখেছিল। ভারতকে গত 15 বছর শেখ হাসিনা সরকার যেভাবে ট্রিট করেছে, আমরা এইভাবে ট্রিট করব না। আমরা আমাদের সিদ্ধান্তটা আমাদের জাতীয় স্বার্থে নিচ্ছি, নাকি কোনো একটা আবারও আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আসলে কোনো দিকে আমাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। আমাদের দেশের ভোট, আমাদের দেশের ইলেকশন, আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের ইকোনমিক পলিসি, আমরা সেটা নিজেরা নির্ধারণ করব। পরিবর্তিত ভূ রাজনীতির সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন বক্তারা। আমরা অভ্যন্তরীণভাবে আমাদের দলীয় স্বার্থকে প্রমোট করার জন্য আমরা বাইরের শক্তিকে ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করি, এবং এই ধরনের বাস্তবতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পররাষ্ট্র নীতি যেমন শক্তি পাবে না, আপনার নিরাপত্তাটাও আপনি নিশ্চিত করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি 4 বছর পর তার ডিফেন্স অ্যান্ড ফরেন পলিসি রিভিউ করে, ভারত করে, চীনারা করে। আমি তো গত 54 বছরে আমি কোনো রিভিউ প্রসেসের মধ্যেই যাই। বক্তারা মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছেন, HRW বলছে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানে 1 বছর পূর্ণ হলেও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিতে পরিবর্তন আসেনি। HRWর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে জাতিসংঘের হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 1400 মানুষ নিহত হয়। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলেও বিচার বহির্ভূত হত্যা, রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তেমন বদলায়নি। প্রিয় দর্শক, আরও জানাচ্ছেন সহকর্মী সুব্রত গাইন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতন হয়। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় 1400 মানুষ নিহত হয়। HRW বলছে, শেখ হাসিনা দেশ থেকে পালানোর 1 বছর হলেও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ভাবে আটকের পথ বেছে নিচ্ছে। মানবাধিকার রক্ষায় কাঠামোগত কোনো পরিবর্তন এখনও দেখা যায়নি বলেও প্রতিবেদনেও উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও দমন, নিপীড়ন ও বিচারহীনতার সংস্কৃতি এখনও বিরাজ করছে। প্রতিবেদনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় 5 জন নিহতের কথাও বলা হয়। এই ঘটনায় 8400 জনের বিরুদ্ধে 10টি হত্যা মামলা করা হয়, যাদের অধিকাংশই নামহীন। প্রতিবেদনে রংপুরে হিন্দুপল্লীতে হামলা, লুটপাট এবং চট্টগ্রামে সংখ্যালঘুদের ওপর সহিংসতার কথাও উল্লেখ করা হয়। সুব্রত গাইন, চ্যানেল আই।
বিশেষ কোনো দলের প্রতি সেনাবাহিনীর আলাদা নজর নেই উল্লেখ করে সেনা সদরের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, গোপালগঞ্জের সমাবেশে জীবননাশের হুমকি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলেও প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করেনি সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের অফিসার্স ম্যাচে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই একসাথে কাজ করলে চাঁদাবাজি কমবে। মাদকের বিরুদ্ধে অভিযানে গত 4 সপ্তাহে সেনাবাহিনী রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা, ভাসানটেক, ফরিদপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে সফল অভিযান পরিচালনা করে 55 জন মাদক ব্যবসায়ী এবং গত আগস্ট থেকে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট সর্বমোট 5576 জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। সাহসিকতা ও শক্তিমত্তার পৃথিবী খ্যাত বাংলার বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান 2025 মিনি ম্যারাথন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে ম্যারাথন। জাতীয় গর্বের প্রতীক বাঘ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ এবং ভবিষ্যতে নাগরিকদের যুক্ত করার প্রত্যয় এই আয়োজনে উঠে আসে নিজেদের অস্তিত্বের জন্য বন ও জীববৈচিত্র্যের রক্ষার বাধ্যবাধকতা। টাইগার রান 2025 নিয়ে ম্যারাথন রিপোর্ট নিয়ে আফরোজা হাসির রিপোর্ট দেখুন। অদম্য সাহস, ক্ষিপ্রতা আর শক্তিমত্তায় বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন বাংলার বাঘ। এমন বাস্তবতায় বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবন সংরক্ষণে সচেতনতা বাড়াতে টাইগার রান ঢাকা 2025 মিনি ম্যারাথন। কাকডাকা ভোরে ধরিত্রী রক্ষার দায়বোধ থেকে হাজার প্রাণের মিলন মেলায় পরিণত হয় পুরো হাতির ঝিল। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষের পাশাপাশি অভিভাবকদের হাত ধরে হাজির হয় এক ঝাঁক কোমল প্রাণ শিশুও। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সুন্দরবন ও বিপন্ন বাঘসহ জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়েছে মিনি ম্যারাথন। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে ম্যারাথনের টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আর মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও ভূমি। আফরোজা হাসি, চ্যানেল আই। ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী গড়তে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিংকের সহযোগিতায় কর্মসূচিতে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ করা হয়। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজায়নকে স্বাগত জানিয়েছে বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, আর রহমান মুকুলের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট দেখুন। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকা জনসংখ্যার বাড়তি চাহিদা পূরণে চাপ বাড়ছে পরিবেশ প্রতিবেশে। বনভূমি উজাড়ের পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় মানুষকে সবুজায়নে যুক্ত করতে বাংলা লিংকের সহযোগিতায় পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ বেষ্টনী গড়ার উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। পঞ্চগড় এমন একটি জেলা যেখানে কিন্তু একসময় কিছুই ছিল না। এখানে অনেক ধরনের বৃক্ষ লাগানো হয়েছে, কিন্তু আরও অনেক বেশি বৃক্ষ এখানে লাগাতে হবে। এই কারণে যে ক্ষয় হয় এখানে, মাটিকে ধরে রাখার যে ব্যাপারটি, সেটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কিন্তু এখানে অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসুন সবাই মিলে এই পঞ্চগড় জেলাকে আমরা ভালো রাখার জন্য আরও বৃক্ষরোপণ করি এই বর্ষায়। পরিবেশ সুরক্ষায় সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থী সহ স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছ পেয়ে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। ভবিষ্যতে এই গাছটা বড় হলে আমি অনেক কিছু করতে পারবো। ভালো লাগছে কারণ সবাই মিলে একসাথে গাছ নিচ্ছি, একটা
আনন্দ একটা মেলার মতো লাগতেছে। বর্ষাকালে যে একসাথে এতগুলো গাছ পেয়েছি তার জন্য আমি অনেক খুশি। গাছ উপহার দিয়ে প্রাকৃতিক যে জীবন মান ফিরে আনার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা তারা যেন অব্যাহত রাখে। এর মাধ্যমে শুধু আমাদের শিক্ষার্থীরাই না, পরিবেশ বাঁচবে। আগামীতে আমাদেরকে বৃক্ষ সহ অন্যান্য যে সহযোগিতা আছে তারা এগিয়ে আসেন, আমরা উপকৃত হব। সবুজায়নের এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ বাংলালিংককে এবং প্রকৃতি ও জীবন ক্লাবকে, যাদের যৌথ প্রযোজনার মাধ্যমে আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে এরকম কর্মসূচি অনবরত থাকবে সারা বাংলাদেশ জুড়ে। এখানে ভেষজ এবং ওষুধি গাছও দেওয়া হচ্ছে, যেগুলো আমাদের শুধু অক্সিজেনের ক্ষেত্রে না, আমাদের প্রাত্যহিক জীবনেও কাজে লাগবে। তো এই বিষয়টা আসলেই খুব সুন্দর লাগে, এই জন্য আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং জুলাই ঘোষণাপত্রের দাবিতে বৃহস্পতিবার বেলা 10:30 থেকে রাজধানী শাহবাগ অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। তারা বলেছেন, 1 বছর পরেও অন্তর্বর্তী সরকার সনদ এবং সুচিকিৎসা দিতে পারেনি। দেখুন মির্জা ইমতিয়াজের রিপোর্টটি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং আহতদের সুচিকিৎসার দাবিতে জুলাই যোদ্ধাদের শাহবাগ মোড় অবরোধ কর্মসূচি। অবরোধ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আন্দোলনকারীরা বলেন, জুলাই সনদ তাদের দাবি নয়, তাদের অধিকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। আমার মাথায় এখনো 2টা বুলেট রয়ে গেছে, স্প্রিন্টার। এই স্প্রিন্টারগুলো এখনো আমাকে খুব পীড়া দেয়। সরকার এর আগেও কয়েকবার ঘোষণা দেওয়ার পরে আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রটা বাস্তবায়ন করতে পারে নাই বা করে নাই। বিগত 1 বছর শেষ জুলাই সনদ এবং ঘোষণাপত্র দিবে বলে বলে সরকার তিনবার আমাদের কোনো ঘোষণাপত্র দেয় নাই। সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, আপনি আমাদের এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় গেছেন, তা না হলে এই ফ্যাসিবাদকে কেউ পতন করতে পারতো না। যাদের আত্মত্যাগে বাংলাদেশ পেয়েছে নতুন স্বাধীনতা, আহতদের আমরা জুলাই যোদ্ধা বীর হিসাবে স্বীকৃতি দিচ্ছি। এদিকে অবরোধের পর থেকে শাহবাগ মোড় ও তার আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আন্দোলন যৌক্তিক, আমিও আন্দোলন সমর্থন করি, তারপরেও আমাকে হসপিটালে যাইতে দেওয়া হচ্ছে না। সেটার জন্য একটা এক্সট্রা একটা পথ রাখা দরকার ছিল। যারা হসপিটালে যাইতে চায় তারা যাতে অন্তত হসপিটালে যায় সেবাটা নিতে পারে। আমার তো ভাই আর্জেন্ট কাজ, আমরা গরিব, আমরা প্রতিদিন খাই। এখন যদি আটকাত হয়, আমার যদি কাজটা মিস হয়, তাহলে আমার সাথে আরো 4 জন লোকের খাবার বন্ধ হয়ে যাব। দ্রুত তাদের 3 দফা দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। মৃত্যু পথযাত্রী পদ্মা ব্যাংক থাকবে না, অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে বলে জানিয়েছেন গভর্নর। মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে তিনি ব্যাংকটিকে বাতিল হিসেবে উল্লেখ করে বলেন, 5টি ব্যাংক একীভূত করার কাজ চলছে। পর্যায়ক্রমে কমপক্ষে 20টি ব্যাংক নিয়ে একই চিন্তা করছেন কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিতে বড় কোনো পরিবর্তন না করে গভর্নর বলেছেন, এখনও তার মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি কমানো, প্রবৃদ্ধি অর্জন নয়। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে কমার্স ব্যাংক এবং পদ্মা ব্যাংক নিয়ে অবস্থান জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। কমার্স ব্যাংকের ব্যাপারে আমি বলবো যে আমরা এটাকে দেখছি, এটা অনুসন্ধানে আছে, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব। দ্বিতীয়ত হচ্ছে যে পদ্মা ব্যাংকও আমাদের রাডারে আছে। পদ্মা ব্যাংক একটা অচল ব্যাংক, এটাকে সচল করতে হবে। সচল করতে হলে হয়তো পদ্মা ব্যাংক হয়তো নাও থাকতে পারে, হয়তো এটাকে মার্চ করে দিতে হতে পারে। আগের মতোই সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমাদের ইনফ্লেশনটা যদি 3 থেকে 5-এ আনতে পারি, আমাদের পুরো ইন্টারেস্ট রেট স্ট্রাকচারটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে। অর্থাৎ তখন আর ডাবল ডিজিট লেন্ডিংও থাকবে না, সব কিছুই রিয়েল টার্মসে পজিটিভও রাখতে পারবো, আবার আমরা এটাকে সিঙ্গেল ডিজিটেও রাখতে পারবো। যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি যদি আমরা না আনতে পারি, তাহলেই প্রবৃদ্ধির কথা ভুলে যেতে হবে। আমাদের অ্যাডজাস্টমেন্ট, এক্সটার্নাল সেক্টরের যে অ্যাডজাস্টমেন্টটা, সেটা
আমি মনে করি যে আমাদের হয়ে গেছে। আমাদের নতুন করে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই, আমাদের সারপ্লাস বাড়াতে হবে না, আমাদের যা সারপ্লাস আছে দ্যাটস এনাফ। এই সারপ্লাসগুলো যদি আমরা ধরে রাখতে পারি, রিজার্ভ একলাই বাড়বে আগামীতে। গভর্নর বলেছেন তাদের নেওয়া পদক্ষেপগুলো ঠিকভাবে কাজ করছে। মূল্যস্ফীতি 3 থেকে 5% মধ্যে আসলেই সুদের হারও কমানো হবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিতে চতুর্থ দিনের মতো চলে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প। প্রতিষ্ঠানটি ক্যাম্পাসে শিক্ষার্থী সহ অভিভাবকদের চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বিমান বাহিনী। মানসিকভাবে যেসব শিক্ষার্থী বেশি ভেঙে পড়েছে তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে কাউন্সিলিং সেবা। বিমান বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে 4 দিনে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী ও অভিভাবককে তারা প্রাথমিক চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছেন। 23 আগস্ট থেকে প্রতিষ্ঠানটির 9ম থেকে দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি চীনে। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের বেশ কিছু এলাকায় ব্যাপক বন্যা হয়েছে। গত 10 দিনে 60 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। উদ্ধার অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের সাথে কাজ করছে পুলিশ। বেইজিং এবং হেবেইয়ের 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন বেইজিংয়ের আশপাশের 130টি গ্রাম। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ধানমন্ডির আলিয়স ফ্রান্সিসে চলছে বিদ্রূপে বিদ্রোহ প্রদর্শনী, যেখানে জুলাই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের অন্যতম হাতিয়ার বিদ্রূপকে কেন্দ্র করে সাজানো হয়েছে প্রদর্শনী। উঠে এসেছে জনমানুষের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস, স্লোগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম এবং ছাত্র জনতার আঁকা গ্রাফিতি। রয়েছে গণঅভ্যুত্থানের গান, কবিতা ও ভিডিও চিত্র। এবারে এই কৃষি সংবাদ। মৌসুমে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় এবার অনেক চাষিকে সেচ দিয়ে পাট আবাদ করতে হয়েছে। এতে পাটের ফলন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে ভালো বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষক এবং কৃষি বিভাগের। এবার এই প্রকৃতি সংবাদ। ভয়াবহ জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগে নড়াইল পৌরবাসী। অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নাকাল জনজীবন। সমস্যার সমাধানে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়তে স্বেচ্ছাসেবী পাশাপাশি কর্তৃপক্ষের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে পৌরবাসী। প্রিয় দর্শক, এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। প্রকৃতি ও স্থাপত্যের মেলবন্ধনে নির্মিত আবাসিক ভবন বিডিডিএল পিস পার্ক উদ্বোধন করা হয়েছে। ধানমন্ডি 6 রোডের 69 নম্বর বাড়িতে রয়েছে পরিবেশ বান্ধব উপকরণে নির্মিত কাচারি ঘর, পাঠাগার, ত্রিমাত্রিক ঘর এবং সবুজে মোড়ানো ছাদ। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরে এই আয়োজনে ছিলেন ফ্ল্যাট মালিক, বিশিষ্টজন এবং স্থানীয় বিশিষ্টজনেরা। এ সময় বিডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ বাতেন খান বলেন, এই প্রকল্প শুধু বাড়ি নয়, স্বপ্ন পূরণের প্রতীক। একই সাথে ফ্ল্যাট মালিকদের নিয়ে গঠিত হয় বিডিডিএল পিস পার্ক ফ্ল্যাট মালিক অ্যাসোসিয়েশন। এ সময় ছিলেন বিডিডিএল প্রকৌশল বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হারুনুর রশিদ, ইউএনডিপির কর্মকর্তা কামাল উদ্দিন,
তিলোত্তমা, বাংলা গ্রুপের জোয়াদ্দার নওশির আলী, জমির মালিক প্রফেসর মোহাম্মদ আফজাল হোসেন বাচ্চু। সারাটা মানে ছাদে এবং গ্রাউন্ড ফ্লোরে কমন জায়গাগুলোর মধ্যে আমরা এতগুলো অ্যাক্টিভিটিস রেখেছি কেউ যেন এই বিল্ডিংয়ে বসবাস করবে কোনো বোর ফিল না করে। পাশাপাশি আরেকটা জিনিস করার চেষ্টা করেছি, সেটা হলো দিনের বেলায় আমাদের অ্যাপার্টমেন্টগুলোতে কোনো লাইট লাগবে না। এইখানে এয়ার ভেন্টিলেশনগুলো খুবই ভালো আছে এবং ওইখানে যাতে কোনো ধরনের মানে ইলেকট্রিক আমরা লাইট ব্যবহার না করতে হয়, ন্যাচারাল লাইটে ন্যাচারাল আলো বাতাসে যেন ওইটা আমরা চলতে পারি। জুলাই গণঅভ্যুত্থানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, জাতীয় নির্বাচনে রাতের ভোট, গোপন বন্দিশালা, গুমসহ আওয়ামী লীগ আমলের আলোচিত সব বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গত ২৪শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন তিনি। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষীও হয়েছেন তিনি। প্রিয় দর্শক, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দির বিস্তারিত জানাচ্ছেন মিথিলা নাজনী। ২০২২ সাল থেকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর আগে র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হিসেবে দেওয়া বক্তব্যে সাবেক পুলিশ প্রধান বলেন, জুলাই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। আন্দোলনপ্রবণ এলাকাগুলোকে ব্লক রেইড ঘোষণা ও হেলিকপ্টার থেকে গুলি করা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। আন্দোলন দমনে প্রতি রাতে কোর কমিটির বৈঠক হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসায়। ওই কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটক করে সরকারের সাথে আপোষ করতে চাপ দেওয়া হয়। উঠে আসে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নাম। চাইনিজ রাইফেল ব্যবহার করে ডিএমপি কমিশনার গুলির নির্দেশ দেন বলেও জানান তিনি। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এনটিএমসির তৎকালীন ডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিজিএফআই এবং এনএসআই-এর তৎকালীন ডিজি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি ও সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেওয়া তথ্যে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সব মিলিয়ে আন্দোলনের শেষ পর্যায়ে ৫ই আগস্ট ঢাকার প্রবেশমুখ বন্ধে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ সেনাবাহিনীর সাথে কাজ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয় সে সময়। পেছনের গল্পে তিনি বলেছেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষ থেকে নির্বাচনের আগের রাতেই ব্যালট বক্সে সিল মেরে ভরে রাখার নির্দেশ দেওয়া হয়। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ও উদ্যোগে জেলা প্রশাসক, ইউএনও, থানার ওসি সহ সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতার তথ্য দেন আল মামুন। এক্ষেত্রে সফলতার স্বীকৃতি হিসেবে পুলিশের জন্য ছিল সম্মানজনক পদক। সর্বোপরি সাবেক পুলিশ প্রধান হিসেবে জুলাই গণ অভ্যুত্থান সহ সার্বিক দায়িত্বে পেশাদারিত্ব বজায় রাখতে না পারায় ক্ষমা প্রার্থনা করেন তিনি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। উন্নত দেশগুলো আকাশচুম্বী ভবন নির্মাণ করে নিজেদের উৎকর্ষতার ছাপ রাখছে। বাংলাদেশে বিশেষ করে ঢাকায়ও এখন উঁচু ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। সংশ্লিষ্টরা বলেছেন, জায়গা স্বল্পতা ছাড়াও বাণিজ্যিকভাবে বেশ কিছু কারণে সুউচ্চ ভবনের নির্মাণ বাড়ছে। সঠিক নিয়ম মানা হলে সুউচ্চ ভবন নির্মাণে সমস্যা দেখছে না রাজু। মঈন হোসেনের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন নাজিব বেগ। ১৯৯৯ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দুটি সুউচ্চ টাওয়ার নিয়ে নির্মিত পেট্রোনাস টুইন টাওয়ার সবার মাঝে কৌতূহল সৃষ্টি করে। তাইওয়ানের জিনে শহরে ২০০৪ সালে তাইপে ১০১ নির্মিত হওয়ার আগ পর্যন্ত বিশ্বের উঁচু ভবনের স্বীকৃতি ছিল পেট্রোনাসের। তবে এখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ১৬৩ তলার দুবাইয়ের বুর্জ খলিফা। ঢাকাতেও উঁচু ভবন নির্মাণের প্রবণতা বাড়ছে। বর্তমানে ৫০০ ফুট উচ্চতার বেশ কয়েকটি বাণিজ্যিক ভবনের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে ৪০ তলার পিনাকেল টাওয়ারের নির্মাণ কাজ শেষ পর্যায়ে।
এছাড়া ৩৮ তলার ঢাকা টাওয়ার, ৪১ তলার SKS স্কাই রিচ, ৩৯ তলার MGI টাওয়ার এবং ৪৫ তলার টিএ টাওয়ারের কাজও চলছে। কেবল টিএ টাওয়ারটি মালিবাগে, আর বাকিগুলো তেজগাঁ গুলশান লিংক রোডে। ঢাকার মতো একটা হাইলি ডেন্স পপুলেটেড এরিয়াতে এখন বর্তমান যুগে হাই রাইজটা একটা লাক্সারি আইটেম না, এটা অনেকটা নেসেসিটি। একটা হাই রাইজের এফেক্টই হবে, আফটার এফেক্ট, এই জিনিসটা অ্যাকচুয়ালি আরেকটু স্টাডি করে পরবর্তী হাই রাইজগুলো করা উচিত। জায়গার স্বল্পতা, তারপরে মনে করেন ডিসেন্ট্রালাইজ না, আমাদের সব কিছু সেন্ট্রালাইজ। হয়তো কমার্শিয়াল বিল্ডিং সবাই চিন্তা করছে আমার গুলশানে আমার অফিসটা হতে হবে, সেই জন্য সবাই ওইখানেই হয়তো আপনার চাহিদা অনুযায়ী এই বহুতল ভবনগুলি নির্মাণের চিন্তা করছে। সিভিল এভিয়েশন থেকে হয়তো ওই জায়গাগুলিতেই হাইট দেওয়া হয়েছে, আর আরও অনেক জায়গা আছে যেখানে সিভিল এভিয়েশনে হাইট নাই বা হয়তো মাস্টার প্ল্যানে কমার্শিয়াল জোনটা দেখানো হয় নাই। রাজুক বলছে সুউচ্চ ভবন নির্মাণে সমস্যা নেই, তবে সেটি হতে হবে যথাযথ নিয়ম মেনে। বিল্ডিংয়ের জন্য যে যতগুলো ডিজাইন প্ল্যান দরকার, যেভাবে তাদেরকে জায়গা ছাড়তে হবে, কত বড় রাস্তার পাশে তারা কী পরিমাণ ভাগ পাবে, কত বড় বিল্ডিং করতে পারবে, এগুলো কিন্তু সব আমাদের বিধির মধ্যে আছে। যদি নিয়মের মধ্যে হয় তাহলে অবশ্যই গ্যাস উপকৃত হবে, সবাই হবে। তবে কেউ নিয়মের ব্যত্যয় ঘটালে রাজুক ব্যবস্থা নেবে বলে জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। তারুণ্যের উৎসব উপলক্ষে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ, ওষুধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ৬০ গম্বুজ বাইতুস শরফ আদর্শ আলিম মাদ্রাসা মাঠে কর্মসূচি উদ্বোধন করেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন। এ সময় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মুস্তাফিজুর রহমান সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে কক্সবাজারে শেষ হল ৭ দিনের বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যেই আয়োজিত বৃক্ষ মেলার শ্রেষ্ঠ স্টলকে পুরস্কার দেয় এবং আলোচনা সভা হয়। জেলা প্রশাসন এবং বন বিভাগের উদ্যোগে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। বৃক্ষমেলার ৩৫ স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি করা হয়। বাংলাদেশের চামড়া শিল্পে ট্রেসিবিলিটি প্রযুক্তির বিস্তৃতি এবং কার্যকর বাস্তবায়নের নীতিমালা তৈরির লক্ষ্যে নীতি নির্ধারণী কর্মশালা হয়েছে। রাজধানী একটি রেস্তোরাঁয় কর্মশালার চামড়া শিল্পকে আরও পরিবেশ বান্ধব, সামাজিকভাবে দায়িত্বশীল এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক খাতে রূপান্তরে গুরুত্ব আরোপ করা হয়। কর্মশালায় সরকারি সংস্থা, শিল্প সংগঠন, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, ব্র্যান্ড প্রতিনিধি, গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন খাতের অংশীদারগণ অংশ নেন। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। প্রতিবাদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বৃক্ষরোপণ এবং বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ৪২৫টি পরিবারের মাঝে দেশীয় জাতের মোট ৪,৭০০ ফলদ গাছ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নারিউজ্জামান। পরে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়। সে সময় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও অন্যরা। কোনো ধরনের বন্ধক ছাড়াই কেবল একজন ব্যক্তির নামের উপর ঋণ দেওয়ার ঘটনা ঘটেছে উল্লেখ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মুবারেক এ বিষয়ে ব্যাংকারদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। অগ্রণী ব্যাংকের 18তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি। ব্যাংকটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে নিযুক্ত পর্যবেক্ষক আমজাদ হোসেন খান বলেন, অনিয়মে অভিযুক্ত ঋণ গ্রহীতাদের পাসপোর্ট আটকে পদক্ষেপ নিতে হবে। ব্যাংকটির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার বলেন, কিছু সূচক একেবারেই নাজুক। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় সংসদের ১০০ আসনে উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত। বিএনপি এবং সমমনা দল ও জোটগুলোর আপত্তি। পূর্বাচলে প্লট বরাদ্দ দুর্নীতির ৬ মামলায় হাসিনা, পুতুল, জয়সহ ৭ জনের বিচার শুরু। শেখ পরিবারের ৭ সদস্য সহ
27 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা হবে, জানালেন আইন উপদেষ্টা। ইতিহাসের সেরা ভোট উপহার দেওয়ার প্রত্যয়। ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থার ব্যাপারে নারীদের সজাগ থাকতে তারেক রহমানের আহ্বান। শহীদদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। বাঘ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়েছে টাইগার রান 2025 মিনি ম্যারাথন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পঞ্চগড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব স্বাগত জানিয়েছে বিশিষ্ট জনসহ স্থানীয়রা। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।